ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরটাই শেষ সফর। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গিয়ে আর আসবেন না, চলে যাবেন, ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও রিলেটেড সফরগুলো করছেন, এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে? বাংলাদেশের কোনো লাভ হবে না, আজ পর্যন্ত 10 মাসে কোনো লাভ হয়নি। এদিকে আস্তে আস্তে সত্য হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগের খবর। জাপান থেকে আর দেশে ফিরবেন না ডক্টর ইউনূস। জাপান সফর শেষে সত্যি কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলবেন? পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ কি খোলা থাকলো? আর শেখ হাসিনা যা বলতো একবার তাকে মিথ্যা না, কিছু আসলে এমন ঘটতেছিল। দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। আপনি শব্দটার ওজন বুঝছেন? দেশের মানচিত্র পরিবর্তন। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি কাঙ্ক্ষিত আজকের সেই ভিডিও। শেখ হাসিনা যা বলতো একবার তাকে মিথ্যা না, কিছু আসলে এমন ঘটতেছিল। যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার মুখে আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এই যখন সিচুয়েশন, তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। আপনি শব্দটার ওজন বুঝছেন? দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ নির্বাচিত কোনো সরকার নেই। এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেগুলো নিয়ে আলোচনা চলছে। মির্জা আব্বাস বলছেন যে সেন্ট মার্টিন করিডোর, মানবিক করিডোর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? স্টার্লিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য। অনেক বড় অভিযোগ, স্টার্লিংকের যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে। তো স্টার্লিং কেন? মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বোঝাতে চেয়েছেন বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশে বর্ডার আছে, আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টারলিংকের কানেক্টিভিটি আসতে পারে, আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হতে পারে, সম্ভবত এরকম কিছু বুঝাইছেন। তারপর তিনি বলছেন করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশল্লা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন এখানে সেন্ট মার্টিন ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায়, সাদা চামড়া লুকার ছিল, তিনি রাজি হন নাই, যার কারণে তার সরকার পতন হয়েছে। ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে। তো এখন বিএনপি বলছে, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার, আস্থার সরকার ছিল, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয়। সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা 9 মাসেও সংস্কার করতে পারেনি, 9 বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে। এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, ওনার বক্তব্য, আপনারা মনে করছেন আমরা বুঝি না, আমরা বুঝি। সেন্ট মার্টিন দ্বীপ করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে কি করছেন আমরা মনে করছেন বুঝি না, আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি কোন কাজ শেষ, কোনো কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পছন্দ ধরেছে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এখন আস্তে আস্তে কনফ্লিক্টটা কোথায় যাচ্ছে? জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে। তার মানে শেখ হাসিনা সেন্ট মার্টিন ইস্যুতে যে বক্তব্যগুলো দিতেন এগুলো কোথাও না কোথাও লিগ্যাল ছিল। এখন বিএনপির এই বক্তব্যগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়, বাট তারা তো কোনো রাজনৈতিক দল না, তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেই। তবে পিনাকিদা বা সাংবাদিক ইলিয়াস বা এনসিপি তারা এগুলো নিয়ে মাঝে মাঝে কাউন্টার করে বিএনপিকে, আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে। মানে এই যে অভিযোগগুলো বড় গুরুতর অভিযোগ, সরকারকে উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া। মির্জা আব্বাস সাহেব বলছেন যে স্টার্লিং ফিস্টার্লিং ছিল না এক সময়, আমরা তো ভালোই ছিলাম, দেশ নিয়ে তো টেনশন হয়, এখন তো এগুলো আইসা একটা টেনশনের বিষয়। আসলে কি ঘটছে দেশে আল্লাহ ভালো জানে, নিজেদের কাছে মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। নতুন সিদ্ধান্ত কি? যেমন অপূর্ব জাহাঙ্গীর বলেছেন জনগণকে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় না আনতে পারলে প্রফেসর ইউনূস থাকবেন না। তিনি বরং সাংবাদিকদের উপস্থাপককে উল্টা প্রশ্নই করেন, আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে না পারলে প্রফেসর ইউনূস একদিনও ক্ষমতায় থাকবেন? এই প্রশ্ন করেন। তার মানে হচ্ছে প্রফেসর ইউনূস যদি ক্ষমতায় থাকতে না চান, রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি আনা না যায়, তাহলে তিনি পদত্যাগ করতে চলেছেন, এবং সেই সম্ভাবনাই এখন পর্যন্ত প্রবল। জাপান সফর শেষে সেরকম একটা ঘোষণা দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যখন বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে, এবং বিএনপি স্পষ্ট অবস্থান ব্যক্ত করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে, শোডাউন করেছে যে সরকার ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলনে চলে যাবে। আর আন্দোলনে চলে গেলে সরকার যে টিকতে পারবে না এটা সরকারও জানে। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আমরা যদি মাঠে নামি তাহলে তো 24 ঘন্টাও টিকতে পারবেন না। আবার মির্জা আব্বাস বলেছেন সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে। সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রফেসর ইউনূস পদত্যাগের নামে নাটক করছেন। নুরুল হক নূরের দল বলছে যে প্রফেসর ইউনূস পদত্যাগের নাটক করছেন। এই যে কথাগুলো, এই কথাগুলো সরকারের জন্য কাল হবে। সরকার প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফেরার পরে দুটো কাজ করতে পারেন আমার মনে হয়।
বিএনপিকে যেহেতু আস্থায় নেওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু নতুন যে আলোচনা শুরু করানো হয়েছে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় সরকারের প্রসঙ্গ, সেই জাতীয় সরকারের পদ্ধতিতে আলোচনা শুরু করার একটা চেষ্টা আমরা দেখতে পারি, যেখানে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হবে। কিন্তু বিএনপিকে জীবনেও জাতীয় সরকারের ইস্যুতে রাজি হবে? আমার মনে হয় না যে বিএনপি এত বড় রাজনৈতিক ভুল করবে। তার মানে হচ্ছে সেটাও ব্যর্থ হওয়ার একটা উপক্রম রয়েছে। তাহলে প্রফেসর ইউনূসের সামনে পথ খোলা কি? সামনে পথ খোলা হয় বিএনপিকে এবং সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকার পরিচালনা করা, নতুবা তার ওই সংখ্যাতত্ত্বের বিচারে যে 22টা দল আমাকে সমর্থন দিচ্ছে, সুতরাং সরকার যেটা ইচ্ছা সেটা করবে, সেই প্রত্যাশা পূরণ হবে না। যখন আর্মি আস্থায় নেই এবং আজকে 3 বাহিনী থেকে জানানো হয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে জানানো হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এতটুকু ছাড় দেওয়া হবে না। সুতরাং করিডোর, বন্দর, এই বিষয়গুলোতেও যে 3 বাহিনীর সাপোর্ট পাওয়া যাচ্ছে না সেটাও নিশ্চিত হয়েছে। এরকম পরিস্থিতিতে তার সম্মানজনক একটা পথ খোলা থাকবে, সেটা হচ্ছে যে পদত্যাগ করা। সেই পদত্যাগ করার ইস্যুতেই কি প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং প্রধান বিচারপতি পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন যেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কিনা, নাকি এই সরকারের মধ্য থেকে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হবে, নাকি এই সরকার ভেঙে দিয়ে নতুন করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে 90 দিনের জন্য, যারা শুধুমাত্র নির্বাচনের কাজ করবে। এই প্রসঙ্গগুলো সামনে এসে যাচ্ছে। প্রফেসর ইউনূসের সরকার এখন পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে, যেমন সংস্কারের কথা যদি বলি, তাহলে সংস্কারের টপ 13টা যে পয়েন্ট, সেই টপ 13টা পয়েন্টেই সমাধান হয়নি, বিএনপি একটাতেও রাজি হয়নি। সুতরাং সংস্কার কার্যক্রম আগানো সম্ভব হচ্ছে না। বিচার একদিনের কাজ নয়, তাড়াহুড়া করে বিচার করতে গেলে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ বিচার পরবর্তীতে আমরা এমন চিত্র দেখতেও পারি যে আজকে কোনো একজনের ফাঁসির আদেশ দেওয়া হলো, তারপরে পট পরিবর্তনের পরে বীর বিক্রমে তিনি কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে শাহবাগে দাঁড়িয়ে বললেন যে আমি আজ মুক্ত, আমি আজ পাখির ডানা মেলে উড়ে বেড়াবো, আমাকে বাধা দেওয়ার কে আছে? সেরকম পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে অবাক হওয়ার তো কিছু থাকবে না, কারণ সেরকম উদাহরণ বাংলাদেশে অলরেডি ঘটে গেছে। এইরকম বাস্তবতায় সরকার কি করবে সেটা একটা বড় বিষয়। তবে আমার মনে হয় যে জাপান সফর শেষে সত্যি সত্যি বাংলাদেশে বর্তমান ক্রান্তি লগ্নে নতুন কোনো সিদ্ধান্তের দিকে সরকারকে যেতে হবে। সেই সিদ্ধান্ত পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কার পক্ষে গেল কি গেল না, আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্ম থেকে বলে আসছি যে সিদ্ধান্তটা কার পক্ষে গেল কার পক্ষে গেল না, দ্যাট ডাজ নট ম্যাটার। একটা মাত্র পয়েন্ট আমাদের বিবেচ্য, সেটা হচ্ছে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে থাকলো কিনা, সেই পয়েন্টেই আমরা অবিচল থাকতে চাই। দর্শক, আপনার কি মনে হয় জাপান সফর শেষে সত্যি কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলবেন? পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ কি খোলা থাকলো? আর ডক্টর ইউনূসের জাপান সফরে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে? আজকে তিনি নিক্কেই ফোরামের সম্মেলনে যোগদান করেছেন। আমি তার আগে একটু বলি যে জাপানে প্রবেশ নিয়েও, জাপানের সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এটিকে রাষ্ট্রীয় সফর? রাষ্ট্রীয় সফর হলে আমরা কি? এই ছিল আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জেনে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন সবাই। ভিডিও সম্পর্কে কমেন্টস করে জানিয়ে দিন, আমাদের ভিডিও সম্পর্কে বেশি বেশি শেয়ার করে দিন। যারা এখন লাইক করেন একটি করে লাইক করে দিন।